সারা দেশ থেকে চামড়া ঢুকছে হাজারীবাগ ও পোস্তা এলাকায়। প্রথম দিনে পর্যাপ্ত চামড়া সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা। লবণের দাম বেড়ে যাওয়ায় সংরক্ষণ নিয়ে বিপত্তি। প্রথম দিনে অনেকটাই রাজধানীর বর্জ্য অপসারণ কাজ চলছে দ্বিতীয় দিনেও। 48 ঘন্টার মধ্যে পুরো পরিষ্কারের আশ্বাস দুই মেয়রের। মাছ বেশি ধরা পড়ায় ইলিশে সয়লাভ চাঁদপুরের মাছের আড়ত। ব্যস্ত ব্যবসায়ীরা। জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল হয়, বেড়েছে উৎপাদন, দাবি মৎস্য কর্মকর্তার। এবং ঈদের দ্বিতীয় দিনে জমজমাট রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। কক্সবাজার, সিলেট সহ সারা দেশে পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ঢল। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে আছে আমি সানবীর রূপল। বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হলেও চামড়া কিনছেন না ব্যবসায়ীরা। চামড়া মজুত থাকা ও লবণের দাম বেড়ে যাওয়ায় অনেকটাই বিপাকে পড়েছেন তারা। বৃষ্টিতে ভেজা চামড়া নির্দিষ্ট সময়ে লবণ মাখানো না হলে নষ্ট হওয়ার আশঙ্কাও করেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে লাভের আশায় বেশি দামে চামড়া কিনে বিপত্তিতে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। বছর জুড়ে পশুর চামড়া কিনলেও প্রায় 60% চামড়া কোরবানির ঈদে কিনে থাকেন এ খাতের ব্যবসায়ীরা। ঈদুল আজহা বড় একটি মৌসুম হওয়ায় মূল ব্যবসায়ীদের পাশাপাশি এ সময় চামড়া ব্যবসায় জড়িয়ে পড়েন বিভিন্ন শ্রেণীর মানুষ। আর কেউ যাতে লোকসানের শিকার না হন সেজন্য প্রতি বছর চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার বা ট্যানারি মালিকরা। তবে বিগত 4 বছরের মধ্যে চলতি বছর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে, কিন্তু চামড়া মজুত থাকা ও লবণের দাম বেড়ে যাওয়ায় চামড়া কিনতে অনেকটাই অনুৎসাহী ব্যবসায়ীরা। বৃষ্টি অনেক বড় বাধা, গরম অনেক বড় বাধা, লবণ 1400 টাকা আজকে পর্যন্ত। এটার শেষ কি হয় কিছুই বলা যাচ্ছে না। গত বছরের চামড়া এই স্টকে রয়ে গেছে, যার কারণে চামড়ার দাম ডাউন। এখানে মালের দাম বেশি, ওইখানে মালের দাম কম, এলাকায় মাল কিনি না। এদিকে পাড়া মহল্লা থেকে প্রতি পিস চামড়া 1 থেকে 1,500 টাকায় কিনে লোকসানে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, মহল্লার মধ্যে সরকার নির্ধারিত দামে কেনা হলেও তাদের থেকে ব্যবসায়ীরা সেই দামে কিনছেন না। মাথা সরকার ব্যাপার আছে, এই জন্য আমরা একটু দাম দিয়ে কেনার চেষ্টা করি। ব্যাপারে তো মনে করেন 1200, কোনটা 1000, কোনটা 1500, ওইভাবে কিনতেছি। মহল্লা অবস্থায় যে মালটা নিছি এই মালটা তো এই জায়গায় রেট পাইতাছি না। ট্যানারির যেইভাবে রেট দিছে সেই রেটটা তো পাইতাছি না, তো রেট অন্যরকম বলতেছে ভাই। যদি লবণের দাম কম থাকতো মানুষ চামড়ার দামটা আরো বাড়তি থাকতো। 1700 টাকা পিস কিনে বলে যে 1200, 1300, 1500। ট্যানারিওয়ালারা বলতেছে সিন্ডিকেট করছে এরা। তবে এ খাত সংশ্লিষ্টরা বলছেন অধিক লাভের আশায় কিছুটা প্রতিযোগিতা করে চামড়া কিনে থাকে এসব মৌসুমী ব্যবসায়ী। এক্ষেত্রে পণ্যের গুণগত মান দেখে কেনার পরামর্শ তাদের। বর্তমান আলুওয়ালা, পটলওয়ালা যারা আছে, যারা নাকি বছরে হঠাৎ করে আসে চামড়া কিনতে, ওনারা তো এটা ফুড সম্বন্ধে কিছু জানে না ভাই। চামড়ার ব্যবসা এক্সপার্ট যারা, অভিজ্ঞতা যাদের আছে তারা করতে পারবে। গ্রামের চামড়া, শহরের চামড়া কত কিনা হবে, লবণ যার চামড়া কত কিনা হবে, সবই তো বলা হয়েছে। বৃষ্টিতে ভেজা এসব চামড়া নির্দিষ্ট সময়ে লবণ মাখানো না হলে চামড়ার বড় একটি অংশ নষ্টের আশঙ্কা সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। হাজারীবাগে কোরবানির পশুর চামড়া আসতে শুরু করেছে সারা দেশ থেকে। সেখানে আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রূপল, আপনাকে ধন্যবাদ। হাজারীবাগে আমি যে অবস্থায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যে সকাল থেকে আপনি জানেন যে আমরা খুব সকাল থেকেই হাজারীবাগে অবস্থান করছি এবং এখানে আসলে এই কোরবানিকে কেন্দ্র করে চামড়ার কি পরিমাণ বেচা কেনা হয়েছে এবং ট্যানারিগুলোতে কি পরিমাণ চামড়া আসছে সে তথ্য আপনাদেরকে দিয়েছিলাম। আসলে একটি বিষয় হলো যে গত রাতেই কিন্তু বেশ কিছু ট্যানারিতে চামড়া প্রবেশ করেছে এবং আজকে সকাল থেকেও আমরা দেখছি যে দফায় দফায় বিভিন্ন ছোট ছোট যে পিকআপ ভ্যানগুলো রয়েছে এবং ছোট ট্রাকগুলো রয়েছে সেগুলোতে করেও চামড়া আসতে দেখেছি হাজারীবাগে। মূল ব্যাপারটি হলো চামড়া যে পরিমাণে আসছে, আমরা এর আগের বছরগুলোতে যেমন দেখেছি যে বিপুল পরিমাণ চামড়া ঈদের পরদিন সকাল থেকেই হাজারীবাগে প্রবেশ করে এবং হাজারীবাগ একটা জমজমাট রূপ ধারণ করে, সেটি কিন্তু আজকে অনুপস্থিত। আজকে কিন্তু হাজারীবাগে আমরা সেই রকম কোনো জমজমাট চিত্র দেখতে পাইনি এবং এখানে যে আপনি একটি তথ্য জানলে খুবই অবাক হবেন যে এখানে বেশ কিছু যে ঠেলা গাড়ি চালকরা রয়েছেন যারা এই চামড়া আনা নেওয়ার কাজে, যেমন জিগাতলা কিংবা এক ট্যানারি থেকে অন্য
ট্যানারি কিংবা ট্রাক আনলোড করার পরে ট্যানারিতে প্রবেশের ক্ষেত্রে যে ঠেলা গাড়িগুলো দরকার হয়, এই ঠেলা গাড়িগুলো কিন্তু অধিকাংশই এখনো একেবারেই তাদের যে স্ট্যান্ড রয়েছে সেখানেই অবস্থান করছে। খুব বেশি কিন্তু সেখান থেকে বের হয় না, এবং যে চামড়া শিল্পের সঙ্গে জড়িত যেসব ব্যবসায়ীরা রয়েছেন, আরো যেসব ঝুট ব্যবসায়ী, এরপরে যে মাথার চামড়ার অংশটি নিয়ে যারা ব্যবসা করেন, সেই ব্যবসায়ীরাও কিন্তু এখনো পর্যন্ত হাজারীবাগে আমরা অনুপস্থিত দেখছি। গরুর চামড়াই মূলত হাজারীবাগে এখন পর্যন্ত এসেছে। আরেকটি বিষয় যে আমরা এখনো পর্যন্ত কোনো ছাগলের চামড়া কিন্তু সেইভাবে আসতে দেখছি না। কারণ হিসেবে আমরা একটা জিনিস জানতে পেরেছি যে গতকাল থেকেই ছাগলের চামড়া বিক্রি হয়েছে কম, এবং খুবই কম দামে। এমনকি প্রতিটি চামড়া 20 থেকে 25 কিংবা 30-40 টাকায়ও আমরা চামড়া বিক্রি হতে দেখেছি। তো এই অবস্থার মধ্যে দিয়ে আসলে হাজারীবাগে ঈদ কেন্দ্রিক যে চামড়ার বেচাকেনা সেটি চলছে, এবং এই মৌসুমে আসলে যে কি অবস্থা দাঁড়াবে এবং আরো কিছুদিন পরে যে চামড়ার বাজারের অবস্থা কি হবে সেটি আসলে এবার মনে হচ্ছে বেশ একটি কঠিন অবস্থার মধ্যেই পড়তে যাচ্ছেন ব্যবসায়ীরা। একদিকে মৌসুমে ব্যবসায়ীরাও পাচ্ছেন না তাদের আশানুরূপ লাভ করতে, অন্যদিকে ট্যানারি মালিকরাও পাচ্ছেন না যে আসলে প্রয়োজনের তুলনায় যে অতিরিক্ত চামড়া কিনে রাখবেন সেটিও করতে। এর কারণ হিসেবে সাভার ট্যানারি স্থানান্তরের যে জটিলতা রয়েছে সেগুলোর কাজ করছে। প্রয়োজনীয় অর্থের অভাবও ট্যানারি মালিকদের রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো রূপল, আমার কাছে এই ছিল হাজারীবাগ থেকে এখন পর্যন্ত সবশেষ খবরাখবর। পরবর্তী সংবাদ হাজারীবাগ থেকে কোরবানির পশুর চামড়ার কেনাবেচার খবর জানাচ্ছিলেন জুবায়ের ফয়সাল। কোরবানির পশুর চামড়ার বাজারের খবর জানতে এই মুহূর্তে রাজধানীর পোস্তায় আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সেখানের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রূপল, রাজধানীর যে পোস্তা চামড়ার যে সবচেয়ে বড় আড়ত, সেই আড়তের কেনাবেচার চামড়া কেনাবেচার খবরাখবর সকাল থেকে জানাচ্ছিলাম। তো সকালে যে চিত্রটা ছিল, অনেক ট্রাক ছিল, অনেক চামড়া ছিল, এখন কিন্তু সেই চামড়াগুলো ট্রাকে নেই, সেই চামড়াগুলো কিন্তু এখন আড়তের ভেতরে চলে গেছে। অর্থাৎ বেচা বিক্রির যে বেচা কেনাটা সেটা কিন্তু হয়ে গেছে, এবং বেচা কেনার পরে চামড়াগুলো কিন্তু লবণ দিয়ে যে সংরক্ষণ প্রক্রিয়া, সেই সংরক্ষণ প্রক্রিয়ার মধ্যে চলে গেছে। অর্থাৎ গত বছর আমরা যেমনটা দেখেছিলাম যে এখানে অনেক বেশি পরিমাণ ট্রাক, অনেক বেশি পরিমাণ চামড়া ঈদের পর দিন দুপুর পর্যন্ত, বিকেল পর্যন্ত ছিল, সেই চিত্রটা কিন্তু এবার নেই। এবার সকাল থেকে নতুন অনেক ট্রাকে যে নতুনভাবে ট্রাক আর আসেনি, রাত্রে যে ট্রাকগুলো এসেছিল সেই ট্রাকগুলোরই দাম দর নির্ধারণের পরে কিন্তু বিক্রি হচ্ছে। এবং দাম দর নির্ধারণের ক্ষেত্রে যেটা ক্রেতা বিক্রেতার যে দুই রকম কথা থাকে, সে কথাটা কিন্তু এখানেও আছে। এবং যেটা হয়েছে, ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে চামড়া সংরক্ষণের জন্য যে অতি প্রয়োজনীয় উপাদান লবণ, সেই লবণের কিন্তু একটা কৃত্রিম সংকটের কথা বলছেন ব্যবসায়ীরা। গতবারও কিন্তু এই সংকটটা ছিল, যার জন্য কিন্তু এই বছর একটু পূর্ব প্রস্তুতি ছিল। সেই পূর্ব প্রস্তুতি থেকে কিন্তু যে চামড়া সংরক্ষণের জন্য যে লবণ আমদানির বিষয় ছিল, সেই লবণ আমদানিকৃত লবণ কিন্তু এখন পর্যন্ত পৌঁছায়নি। অর্থাৎ এলসি খোলা হয়েছে ঘাটতি মোকাবেলার জন্য, কিন্তু সেই লবণ এখন পর্যন্ত ব্যবসায়ীদের কাছে আসেনি। যার জন্য এক লবণ ব্যবসায়ী যারা আছেন তারা হচ্ছে চামড়া ব্যবসায়ীদের এই চামড়া সংরক্ষণের সুবিধা নিয়ে একটি কৃত্রিম সংকট তৈরি করেছে, এমন দাবি চামড়া ব্যবসায়ীদের। এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটি বিষয় যেটা দেখেছি তা হলো যে ক্রমাগতভাবে যে চামড়ার সংরক্ষণ হচ্ছে, এবং পাশাপাশি কিন্তু একই সাথে যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপার আছে সেটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে যে পোস্তার যে চামড়া কেনাবেচা সরকারের বেঁধে দেওয়ার যে দাম ছিল, সেই দামের চেয়ে কিছুটা বেশি দামেই কিনতে হচ্ছে চামড়া ব্যবসায়ীদের, এমন কথা বলছে। এবং সেই জায়গা থেকে যে এবার যে পোস্তার বাজারে যে পোস্তায় যে চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা কিন্তু মোটামুটিভাবে অর্জন হয়েছে, এমনটাও কিন্তু বলেছে এখানে যে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ডাইজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু এমনটাই জানানো হয়েছে। তাদের যে 8-10 লাখ পিসের যে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রাটাও কিন্তু পূরণ হয়েছে। তবে বরাবরের মতোই কিন্তু যে চামড়া সময় মতো এখানে আসতে একটু বিলম্ব হওয়ার কারণে যে ব্যাকটেরিয়ার আক্রমণ, সেই আক্রমণ থেকে যে চামড়া নষ্ট হওয়ার যে আশঙ্কা থাকে, সেই আশঙ্কাও কিন্তু এবারও কিন্তু আছে। এবং তারা বলছে যে অন্তত 15 থেকে 20% চামড়া হয়তো গুণগত মানের দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। কিন্তু তারপরেও যে চামড়া এখন পর্যন্ত পোস্তার যে অবস্থা, তাতে হয়তো দুপুরের পরপরই এখানের যে সব ট্রাক থেকে চামড়া হয়তো কেনা বেচা হয়ে যাবে, এবং চামড়া সংরক্ষণ শেষ করতে হতে হয়তো সন্ধ্যা লেগে যাবে। এই ছিল পোস্তার সর্বশেষ খবর। রূপল, ঈদের দ্বিতীয় দিনে সকালে রাজধানীর পোস্তা এলাকা থেকে চামড়া কেনাবেচার খবর জানাচ্ছিলেন কামরুল হাসান সবুজ।
ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি করা হচ্ছে। সকালে রাজধানীর আজিমপুর, বাংলা মোটর, পুরান ঢাকা সহ বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায় এলাকাবাসী কোরবানি দিচ্ছেন। ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানির রেওয়াজ থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনেও পশু জবাই করে থাকেন মুসলমানরা। সংস্কৃতিগত ঐতিহ্য, দক্ষ কসাই না পাওয়া এবং পুরান ঢাকার জবাই করার মতো পর্যাপ্ত জায়গা না থাকা সহ বিভিন্ন কারণে তারা পশু জবাই দেন। ধর্মীয় রীতি অনুযায়ী ঈদের তৃতীয় দিন পর্যন্ত পশু কোরবানি দেওয়া যায়। আমার বাবা দাদারা সবাই দিয়ে আসছে দ্বিতীয় দিনই, সেই হিসাবে আমরা ওইভাবে দিতেছি। প্রথম ঈদে দিলে কষাইদের ওরকম ডিমান্ড থাকে অন্যরকম, সেই জন্য আমরা দ্বিতীয় ঈদে দিই। যেমন কষাইয়ের দাম লগে লগে কাজ করে যাবো, একদম সম্পূর্ণ কাজ। জায়গা খুব সংকীর্ণ, সবাই এক লগে দিতে গেলে তখন একটা গ্যাঞ্জাম সৃষ্টি হবে। এই জন্য মনে করেন আমরা কেউ আগে পরে, কেউ ঈদের দিন বা ঈদের পরের দিন এভাবে ভাগ করে নিতে লাগে। দ্বিতীয় দিন কোরবানি দেওয়া হয় যে ওদের কোনো ব্যক্তিগত কোনো কাজ থাকে না, এর জন্য আমাদের পুরান ঢাকায় দ্বিতীয় দিন কোরবানি দেওয়া হয়। মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ব্যবসায়ীদের দর কারসাজির মুখে বন্দরনগরী চট্টগ্রামের কোরবানির ঈদের প্রথম দিনের চামড়ার বাজারে ব্যাপক ধস নেমেছে। 7 থেকে 10 ঘন্টা অপেক্ষা করেও নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারেননি মৌসুমী ব্যবসায়ীরা। বাসাবাড়ি ঘুরে কেনা প্রতিটি চামড়ার দামের চেয়ে প্রায় 2 থেকে 300 টাকা কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা। অপরদিকে মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। শওকত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঢাকার ট্যানারি মালিকদের বেঁধে দেওয়া দরে অর্থাৎ লবণ মাখানো প্রতি বর্গফুট চামড়া 40 টাকা হিসেবে এক পিস চামড়ার দাম কোনোভাবেই 600 টাকার বেশি হওয়ার কথা নয়। মৌসুমী ব্যবসায়ীরা বাসাবাড়ি থেকে চামড়া কিনেছে 800 থেকে 1200 টাকা দরে, কিন্তু নগরীর খুচরা বাজারে সেই চামড়া বিক্রি করতে গিয়ে বিপাকে পড়তে হয় তাদের। দুপুরের আগে খুচরা বাজারগুলো চামড়াতে সয়লাভ হলো, ছিল না কোনো ক্রেতা। বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত ছিল একই চিত্র। আমরা পাড়া থেকে কিনছি 950 আর 1200 করে বড় চামড়া, ছোট চামড়া 950। ওরা 700 থেকে 800 টাকা মূল্য হচ্ছে। আমাদের চামড়া কিনা বলছে এবারই 800 টাকা, এখন আমরা 600 টাকা করে মূল্য হচ্ছে, এখন আমরা বিক্রি করতে পারতেছি না। নিয়ম অনুযায়ী ট্যানারি মালিকেরাই মাঠ থেকে চামড়া কেনার কথা। চট্টগ্রামে কোনো ট্যানারি না থাকায় আড়তদাররাই চামড়া কিনেন, কিন্তু মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ব্যবসায়ীদের দাপটের মুখে তারাও মাঠে নামতে পারে না। 1000, 1100, 900 এরকম করে মাল কিনছি এবারিছে। সিন্ডিকেটের কারণে 800 টাকা, 700 টাকা, 500 টাকা চামড়া বলাচ্ছে ওরা। চামড়ার দরের কারসাজি নিয়ে যাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ, সেই সিন্ডিকেট ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। বরং তারা দুষছেন মৌসুমী ব্যবসায়ীদের। স্কোয়ার ফুট দিছে, এই স্কোয়ার ফুট হিসাবে এখন হইতেছে না, দাম হইতেছে না, কারণ এই চামড়ার উপর একটা চামড়ার উপর 300 টাকা কষ্ট আমার। ঢাকাতে 50 টাকা, চিটাগাঙে 40 টাকা, তা কিন্তু লবণ সুদ্ধা। এখন লবণের দাম 1400 টাকা, 350 টাকা খরচ পড়ে, 25 টাকার উপর আমরা যাইতেই পারি না। চট্টগ্রামে বর্তমানে 2টি ট্যানারি বন্ধ রয়েছে। এই অবস্থায় 112 জন আড়তদারই হল বৃহত্তর চট্টগ্রামের চামড়ার মূল ক্রেতা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাভারের শিল্পনগরীতে ঢুকেছে কোরবানির পশুর চামড়াবাহী কয়েকটি ট্রাক। চামড়া প্রক্রিয়াজাত করতে প্রস্তুত কয়েকটি কারখানাও। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাজেরা শিউলি, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শিল্পনগরী থেকেই চামড়া ট্যানারি মালিককে জানিয়ে দিয়েছিলেন যে এখানে কোরবানিদের যে চামড়াগুলো তারা কিনবেন সেগুলো এখানে প্রসেস করতে হবে। তো গত বিকেল থেকে এখানে চামড়া শিল্পনগরীতে যেসব ট্যানারি উৎপাদনের পর্যায়ে, যেটি আমি 10টার নিউজে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ট্যানারিতেও বিপুল পরিমাণ চামড়া নগরীর বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা হয়েছে এবং প্রায় 15টির মতো ট্রাক সেখানে এখনো চামড়া লোডিং করছে। এখন এই মুহূর্তে আমি আছি পাশের আজমিন লেদার, এবং এই ট্যানারিতে কিন্তু কালকে রাতেই তারা এখানে চামড়াগুলো আনা হয় এবং সেই চামড়াগুলো ইতিমধ্যে তারা শ্রমিকরা এখানে লবণজাত করে ফেলেছেন এবং চামড়া যে লবণ দেওয়ার সেই প্রক্রিয়া এখানে শেষ হয়েছে। এবং কিছুক্ষণ আগে যে এই চামড়া শিল্পনগরীর প্রকল্প কর্মকর্তা তিনিও এখানে ঘুরে গেছেন এবং তিনি জানিয়েছেন যে মোট 5-6টির মতো ট্যানারিতে চামড়া নিয়ে আসা হয়েছে এবং তিনি আশা করছেন যে আজকে বিকেল নাগাদ আরো বেশ কিছু ট্যানারিতে চামড়া প্রবেশ করবে এবং ধীরে ধীরে এই চামড়া শিল্পনগরীতে চামড়া প্রক্রিয়াজাত শুরু হবে। এই চামড়া শিল্পনগরী যে সরকারের যে প্রত্যাশা যে হাজারীবাগ থেকে ট্যানারিগুলো এখানে স্থানান্তর হবে এবং এখানে পরিবেশ বান্ধব এবং সুপরিকল্পিতভাবে এখানে চামড়া গুলো প্রস্তুত করা হবে। সেক্ষেত্রে হাজারীবাগ যে দূষণ সেটাও থাকবে না এবং বিদেশি যে কমপ্লায়েন্স ইস্যু, যে পরিবেশ বান্ধব উপায়ে আধুনিক উপায়ে যে চামড়া প্রক্রিয়াজাতকরণ, সেই বিষয়
চামড়া আরো এগিয়ে যাবে। তবে এখানে আরেকটি কথা বলে রাখি যে আমি বিশেষ করে যে ভুলুয়া ট্যানারি সেখানে আমি কথা বলেছিলাম তাদের একজন সুপারভাইজারের সাথে। তিনি যেটা বলেছেন যে তারা শুধু এখানে লবণজাত করছেন, তবে এখানে তাদের এখনো পানি বা অন্যান্য যে আনুষঙ্গিক সুযোগ সুবিধা সেগুলো এখনো তারা এখানে পান নাই। সে কারণে তারা চামড়াগুলো এখানে আপাতত শুধু লবণজাতি করবে, পরবর্তীতে তারা সেগুলো হাজারীবাগে নিয়ে যাবেন। তো এখানে হয়তো দু একটি ট্যানারি যাদের পরিপূর্ণ প্রস্তুতি রয়েছে তারা হয়তো এখানে প্রক্রিয়াজাত করবে, তবে বাকিগুলো আসলে এখানে প্রক্রিয়াজাত করবে কিনা সে বিষয়ে এখনো কিছুটা সংশয় রয়েই গেছে। সেটা হয়তো আমরা আরো বেশ কিছুদিন পরে হয়তো, যেহেতু লবণজাত করার পর আরো প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে আরো 1-2 মাস সময় পাওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় কাঁচা চামড়াগুলোই সাথে সাথে চকিং বা ড্রামে ফেলে সেগুলোকে সরাসরি প্রক্রিয়াজাত করা হয়, তবে যেগুলো লবণ দেওয়া হয় সেগুলো পরবর্তীতে প্রক্রিয়াজাত করা হয়। সাভারের চামড়া শিল্পনগরী থেকে আমাদের চামড়া কেনাবেচার এবং চামড়া ঢোকার খবরাখবর জানাচ্ছিলেন হাজেরা শিউলি। এদিকে চাহিদা থাকলেও পুঁজির অভাবে কোরবানির পশুর চামড়া কিনতে পারছেন না রাজশাহী অঞ্চলের আড়তদাররা। অন্যদিকে গ্রাম থেকে বেশি দামে কেনা চামড়ার মূল্য না পেয়ে বিপাকে পড়েছেন মৌসুমি বা ফরিয়া ব্যবসায়ীরা। চামড়া ব্যবসায়ী নেতাদের দাবি, ট্যানারি মালিকদের কাছ থেকে গত বছরের পুরো টাকা না পাওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। রাকিবুল হাসানের প্রতিবেদন, ক্যামেরা ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। এবার হাট থেকে চড়া দামে গরু কিনেছেন কোরবানির জন্য সবাই, কিন্তু সে তুলনায় চামড়ার মূল্য নেই বললেই চলে। রাজশাহী অঞ্চলের চামড়ার আড়তগুলোতে আকার ভেদে গরুর চামড়া কেনা শুরু হয়েছে 400 থেকে 850 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, লবণের মূল্য বৃদ্ধি, ট্যানারি মালিকরা গত বছরের পাওনা টাকা না দেয়ায় পুঁজি সংকটের কারণে কম মূল্যে কিছু অল্প চামড়া কিনেছেন তারা। অন্যদিকে ট্যানারি মালিকদের নির্ধারিত মূল্যের চেয়ে গ্রাম থেকে বেশি দামে চামড়া কিনেছেন মৌসুমি ব্যবসায়ীরা। সে তুলনায় আড়ত থেকে মূল্য না পেয়ে বিপাকে পড়েছেন তারা। গত বছরে যে লবণের দাম ছিল 550, তার দাম এবার 1300। গত বছর যে পেমেন্ট ছিল তার থেকে এবার বহুত পেমেন্ট খারাপ। সরকার যে একটা ফুট নির্ধারণ করে দিয়েছে 40 টাকা, তারা কিনেছে হয়তো 80 টাকা ফুটে। এখন 80 টাকা ফুটে তো মনে করেন কিনার কেউ বেচতে পারছে না। এই অবস্থায় ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকরা সময় মতো পাওনা টাকা না দেয়ায় অতিরিক্ত মূল্য দিয়ে চামড়া কিনতে সাহস পাচ্ছেন না তারা। 75,000, 80,000 অথবা 1 লাখ টাকা গরু চামড়া কিনে আমরা সেই চামড়া 800, 900, 1000, এমনকি 500 টাকায় আমার সামনে চামড়াটা বিক্রি হলো। ঈদের আগেও এই চামড়াটা বিক্রি হয়েছে 1500, 2000 টাকা। এই চামড়া কি করে 500, 600 টাকা, 700 টাকা বিক্রি হয়? চামড়া মালিক গ্রুপের এই নেতা বলছেন, ব্যবসায়ীরা ট্যানারি থেকে পুরো টাকা না পাওয়ায় পুঁজি সংকটের সৃষ্টি হয়েছে। ট্যানারি মালিকরা যদি আপনার চামড়ার টাকা দিয়ে দিত, আমরা পর্যাপ্ত পরিমাণ চামড়া কিনতে পারতাম নগদ টাকায়। আমরা তো চামড়া কিনতে আসি, যেহেতু আমরা টাকা পাইনি। চামড়া ব্যবসায়ীরা বলছেন, গত বছর কোরবানি ঈদে রাজশাহী জেলায় প্রায় 50,000 গরু, মহিষ ও খাসি ভেড়ার চামড়া সংগ্রহ করা হয়। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। কোরবানি শেষে ঈদের দ্বিতীয় দিনেও চলছে চামড়ার কেনাবেচা। এই মুহূর্তে চট্টগ্রামের মুরাদপুর আতুরা ডিপোতে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আমরা এখন আছি চট্টগ্রামের আতুরা ডিপো এলাকায়। এখানে যে আড়তগুলো রয়েছে সেখানে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পশুর চামড়াগুলো রয়েছে সেগুলো সংরক্ষণের কাজ চলছে। লবণ দেওয়ার মাধ্যমে কিন্তু এই চামড়াগুলো এখানে সংরক্ষণ করা হচ্ছে। সেক্ষেত্রে গতকাল থেকে আজ পর্যন্ত এখানে যে চামড়াগুলো এসেছে, এখানে প্রায় 112টি আড়তদার প্রতিষ্ঠান আছে। তো সবগুলোতে এই চামড়াগুলো এখন সংরক্ষণের কাজ চলছে। তবে একটি জিনিস জানিয়ে রাখি, গতকাল আসলে এখানে যারা মৌসুমী বিক্রেতা ছিল তারা কিন্তু অনেকটাই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে বলে আমাদের সকাল থেকে অভিযোগ করছে। তো সেক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছে, গতকাল যে চামড়াগুলো তারা সরকার নির্ধারিত প্রতি বর্গফুট চামড়ার দাম 40 টাকা হলেও কিন্তু তারা অনেকটা বাড়তি দাম, বিশেষ করে প্রতি বর্গফুট 50 থেকে 60 টাকা দামে কিন্তু তারা এই চামড়াগুলো সংগ্রহ করে। সেক্ষেত্রে একটি বড় গরুর চামড়ার দাম কিন্তু 1000 বা 1100 টাকা এমনটি পড়েছে আমাদেরকে তারা জানিয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি তারা এখানে যে আজকে যখন বিক্রি করতে এসেছে, আড়তদাররা কিন্তু এখানে 200 থেকে 300 টাকার বেশি দিতে তারা চাচ্ছেন না। তো সেক্ষেত্রে কিন্তু প্রায় 500 থেকে 600 টাকার ক্ষতির সম্মুখীন এরকম বেশিরভাগই যারা মৌসুমী ক্রেতা ছিল, সেক্ষেত্রে তারা এসে ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে লবণের মাধ্যমে যে চামড়াগুলো আড়তদাররা কিনেছেন সেগুলো এখানে প্রক্রিয়াজাত করা হচ্ছে। যেহেতু চট্টগ্রামে যে 2টি ট্যানারি ছিল সেই 2টি ট্যানারি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে ট্যানারি না থাকার কারণে এখানে চামড়াগুলো প্রক্রিয়াজাতকরণ করার পর
এক সপ্তাহ পর কিন্তু ঢাকায় যে ট্যানারি রয়েছে সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো এখানকার যারা আড়তদার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছে যে এখনো পর্যন্ত প্রায় 2.5 থেকে 3 লক্ষ চামড়া সংগ্রহ হয়েছে চট্টগ্রামে। যেহেতু চট্টগ্রামে কোরবানি বেশি হয়, প্রায় 5 লাখের মতো কোরবানি এখানে হয়, সেক্ষেত্রে তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল 5 লাখ চামড়াই সংগ্রহ করবে। তো এখনো পর্যন্ত 3 লাখ চামড়া সংগ্রহ হয়েছে সেটি আমাদেরকে জানিয়েছে। এবং তারা বলছে বিশেষ করে গ্রামে যে কোরবানিগুলো হয় সেই চামড়াগুলো এখনো এসে পৌঁছায়নি, বা চট্টগ্রামে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে কিন্তু অনেক পশু কোরবানি হয়। তো দ্বিতীয় দিন যে পশু কোরবানিগুলো হয় সেগুলোর চামড়া কিন্তু এখানে আসবে সন্ধ্যার পরে। তো সেক্ষেত্রে সন্ধ্যার পরে চামড়া আসার পর সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ করা হবে, এবং সংরক্ষণ করার পরে চামড়াগুলো তারা কিনে নিবে। এছাড়া তারা বলছে গ্রাম থেকে যে চামড়াগুলো যদি এখানে আসে সেক্ষেত্রে যে তাদের যে লক্ষ্যমাত্রা 5 লক্ষ চামড়া, সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে, সেটি তারা আমাদেরকে জানিয়েছে। আর এখানে যারা যে মৌসুমী ব্যবসায়ীরা ছিলেন তারা কিন্তু বাইরে আছেন, তারা আমাদেরকে বারবার বলছেন তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছে, সেই ক্ষতির সম্মুখীন যাতে কিভাবে তারা পোষাবে সেটি তারা বুঝতে পারছেন না। সেক্ষেত্রে তারা বলছে আগামীবার হয়তো এই ধরনের ব্যবসায়ী তারা কোনোভাবেই আসবেন না, যেহেতু সরকার নির্ধারণ করে দিয়েছিল প্রতি বর্গফুট 40 টাকা করে, সেক্ষেত্রে তারা অনেকটা বাড়তি দামে কেনার কারণেই তাদের অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত আপনারা ডিপো এলাকা থেকে চামড়ার সর্বশেষ খবর। রূপল। পার্থপ্রতিম বিশ্বাস জানাচ্ছিলেন চট্টগ্রামের চামড়া কেনাবেচার খবরাখবর। কোরবানির শেষে ঈদের দ্বিতীয় দিনে চলছে বরিশালে চামড়া কেনাবেচা। এই মুহূর্তে বরিশাল নগরীর পদ্মাবতী এলাকায় আছেন ফেরদৌস সোহাগ, সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। সোহাগ। ধন্যবাদ রূপল আপনাকে। আমি সকাল থেকে বরিশালের পদ্মাবতী সড়কের যে কাঁচা চামড়ার বাজার রয়েছে সেখানটায় আছি। আমরা যেটা দেখেছি এবং যেটা শুনেছি এখন পর্যন্ত যে বরিশালের চামড়া বাজার একেবারে টালমাটাল অবস্থা। এই একটাই কারণ, সেটা হচ্ছে যে ঢাকা থেকে যে চামড়ার যে রেট এবার বেঁধে দেওয়া হয়েছে ঢাকার বাইরের চামড়া ক্রেতাদের জন্য, সেই রেটে তারা সন্তুষ্ট নয়, এবং তাদের ভাষায় যারা চামড়া ব্যবসায়ী মালিক সমিতি রয়েছেন তাদের বক্তব্য অনুসারে যে এবারে চামড়ার যে বাজারটা চলছে, যে রেট বেঁধে দেওয়া হয়েছে তাতে তারা একেবারেই সন্তুষ্ট নয়। এবং এর সাথে যোগ হয়েছে বাড়তি লবণের দাম। 600 বা 700 টাকা যেখানে লবণের বস্তা ছিল, এবার সেখানে লবণের বস্তা 1200 থেকে 1400 টাকা। এই অবস্থার কারণে তারা কিন্তু এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছেন যে চামড়াগুলো যারা কিনে ফেলেছেন, সেই যে রেটে তারা কিনে ফেলেছেন সেই রেট অনুসারে বাড়তি দামে বিক্রি করতে কতটা পারবেন এটা নিয়ে তারা টেনশনে রয়েছেন। এই কথাটি আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব শহীদুর রহমান শাহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা দেখাচ্ছি যে চামড়াগুলো ইতিমধ্যে কেনা হয়েছে, সেই চামড়াগুলো কিন্তু প্রসেসিং করা হচ্ছে, এবং সেই প্রসেসিং এর অংশ হিসেবে পানিতে প্রাথমিকভাবে ভেজানো হচ্ছে, এবং এই ভেজানোর পরেই কিন্তু যে চামড়াগুলোকে চামড়ার সাথে থাকা যে মাংসগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে দেওয়ার ছাড়ানো হয়। এরপরেই কিন্তু মূলত লবণটি দেওয়া হয়। এই কিছুদিন লবণ দিয়ে রাখার পরে ঢাকায় নেওয়া হয়। এই একটা জিনিস বলে রাখি যে আমরা যে জায়গাটিতে আছি পদ্মাবতী রোড, এখানে 100 বছরের পুরাতন এই জায়গাটি। এখানে দীর্ঘদিন যাবৎ চামড়া ব্যবসায়ী মালিক সমিতি রয়েছেন, কিন্তু এখানে আস্তে আস্তে বহু বছরের সময় নেয়ার ফলে এখানে কিন্তু এখন কাপড়ের ব্যবসা সহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই পরিস্থিতিতে কিন্তু এখানে যারা চামড়া ব্যবসায়ীর বাইরে অন্য যারা ব্যবসায়ী রয়েছেন সেই সব দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে, এবং তারা চান যে বা ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে একটা কথা আমাদেরকে বলা হয়েছে যে ভবিষ্যতে যেন তাদেরকে একটি স্থান সরকারিভাবে নির্ধারণ করে দেয়া হয়, যাতে তারা এই স্থানটি থেকে সরে গিয়ে নিজস্বভাবে একটা স্থানে কাজ করতে পারেন, এবং সেটাই তারা দাবি করেছেন। তো এর বাইরে একটা জিনিস আমরা বলতে পারি যে বরিশালের যারা চামড়া ব্যবসায়ী রয়েছেন, চামড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু চামড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা জিনিস নিশ্চিত করা হচ্ছে, সেটা নিশ্চয়তা চাচ্ছেন, সেটা হচ্ছে যে ভবিষ্যতে যেন তারা সুন্দরভাবে কাজ করতে পারেন, সেই লক্ষ্যে তারা একটি সুন্দর নির্ধারিত জায়গা চান। আর আগামীতে যেন এইবারের যে চামড়ার বেচাকেনা হয়েছে সেই চামড়ার সুন্দরভাবে তারা একটা দাম প্রত্যাশা করেন, সেটি যেন পান, সেই লক্ষ্যে তারা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছে মোটামুটি বরিশালের চামড়া ব্যবসার সর্বশেষ সংবাদ। রূপল। বরিশালের চামড়া কেনাবেচার খবর জানাচ্ছিলেন ফেরদৌস সোহাগ। কোরবানির প্রথম দিনে রাজধানী জুড়ে বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। কোরবানি শুরুর পর থেকেই পাড়া মহল্লার তৎপরতা শুরু করেন 2 সিটির অধীনে প্রায় 13,000 পরিচ্ছন্নতা কর্মী। মঙ্গলবার দুপুরে নিজ নিজ এলাকায় 2 নগরপিতা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের উদ্বোধন করে 48 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দেন।
তাফসির বাবুকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তোহা খান তামিম। প্রতি বছর কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে দুশ্চিন্তায় পড়েন নগরবাসী। তবে এবার শুরু থেকেই বর্জ্য অপসারণে বাড়তি তৎপরতা ছিল ঢাকার 2 সিটি কর্পোরেশনের। নগরের পাড়া মহল্লায় গিয়ে ভ্যান ও ট্রাকে করে আবর্জনা সরিয়ে ফেলে পরিচ্ছন্নতা কর্মীরা। মঙ্গলবার দুপুরে পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন ঢাকার 2 মেয়র। বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ হবে। ইজারাদারদের নিয়ে মিটিং করেছি, এলাকায় এলাকায় পলিব্যাগ দিয়েছি, এলাকায় এলাকায় মাইকিং করেছি, ব্লিচিং পাউডার দিয়েছি। সমস্ত কিছু করার পরে মানুষ জেনেছে এবং মানুষ উদ্যোগ নিচ্ছেন। পশুর হাটের বর্জ্য থেকে নিয়ে শুরু করে কুরবানির যে বর্জ্য রয়েছে, সমস্ত বর্জ্য আশা করি আমরা ইনশাল্লাহ 48 ঘন্টার মধ্যে পরিষ্কার করব। সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বর্জ্য অপসারণে কাজ করেন নগরবাসী। রক্ত ও অন্যান্য বর্জ্য রাস্তা ও ফুটপাত থেকে ধুয়ে মুছে পরিষ্কার করেন তারা। সিটি কর্পোরেশনের লোকের সাথে সাথে নিয়ে গেছে এবং আমরাও পরিষ্কার করে দিচ্ছি। এটা ফিল্ডে আছি, ইনশাল্লাহ যতক্ষণ কাজ শেষ না হবে ততক্ষণ আমরা ফিল্ড থেকে সরছি না। তবে এরপরও নগরীর কোনো কোনো স্থানে ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। যদিও দিনভর কাজ শেষে রাতের বেলাতেও এসব আবর্জনা সরিয়ে ফেলতে তৎপরতা চালান সিটি কর্পোরেশনের কর্মীরা। এমন পেলোডার আর ট্রায়ার ডোজারের মাধ্যমে কুরবানি বর্জ্য তোলা হচ্ছে ওপেন ট্রাক বা জাম ট্রাকে। এগুলো অবশেষে নিয়ে যাওয়া হবে মাতোয়াইলের স্যানিটারি ল্যান্ডফিলে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতার খবর জানতে রাজধানীর দয়াগঞ্জ এলাকায় আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রুবল, আপনি দেখতে পাচ্ছেন উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের যে প্রতিশ্রুতি ছিল 48 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করার, সেই কাজ কিন্তু খুব তড়িৎ গতিতে এগিয়ে চলছে। আমরা সকাল থেকে দেখেছি এবং এখনো দেখছি যে এখানে যে ট্রাকটি আছে সিটি কর্পোরেশনের, এটা কিন্তু তৃতীয়বারের মতো এখানে এসে তাদের বর্জ্য অপসারণের কাজ তারা করছে। তবে একটি কথা বলে রাখি যে এক একটি ট্রাকের বর্জ্য লোড করতে কিন্তু প্রায় 3-4 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তারা কিন্তু খুব পরিশ্রমের সাথে কাজটা করছেন। তারা বলছেন ভোর 4টার সময় আসার পরে তারা এখন পর্যন্ত 3টি ট্রাক বর্জ্য এখান থেকে নিয়ে যেতে পেরেছেন। এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, প্রায় 8000 কর্মী এখানে কাজ করছে। এর মধ্যে স্থায়ী 5000 কর্মী এবং এর সাথে কিন্তু 3000 অস্থায়ী কর্মী, যাদেরকে 3 দিনের জন্য এখানে কাজে লাগানো হয়েছে। তো আমরা গত বছরও এবং বিগত বছরগুলোতে দেখেছিলাম যে একটি সপ্তাহ জুড়ে 15 দিন জুড়ে কিন্তু এক ধরনের গন্ধ এবং কোরবানির বর্জ্য অপসারণ না করার একটা বিড়ম্বনা এলাকাবাসীকে পোহাতে হয়েছে। এলাকাবাসীর সাথে কথা বলে যেটা জেনেছি, তারাও এক ধরনের প্রত্যাশা যেমন করেছিলেন তেমনটি কিন্তু তারা এক ধরনের প্রশান্তিও তারা পাচ্ছেন। তবে যেইভাবে কার্যক্রম চলছে, আমরা সকাল থেকে বিভিন্ন মোড়ে মোড়ে দেখেছি সিটি কর্পোরেশনের বিভিন্ন ট্রাক। একসময় আমরা এমনও হয়েছে যে আগের বছরে যেমন প্রত্যেকটা মোড়ে আমরা ময়লা পেতাম, এখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ময়লা এবং কোরবানির বর্জ্য অপসারণ হচ্ছে। এবং বৃষ্টির কারণে কিন্তু গতকালকে অনেকে কোরবানি না দিতে পারলেও ধারণা করা হচ্ছে আজকে একটি ভালো অংশ তারা তাদের পশুর কোরবানি করবে। এবং এর সাথে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় দিনও কিন্তু প্রথম দিনের পরিমাণ এক ধরনের বর্জ্য কিন্তু রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কিন্তু সিটি কর্পোরেশন যেইভাবে বিগত রাতে আমরা দেখেছি যে রাত থেকে কার্যক্রম শুরু করেছে, অ্যাটলিস্ট আমরা সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে যিনি আছেন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কতক্ষণ কাজ করছেন। তিনি জানিয়েছেন যে 24টা ঘন্টার প্রত্যেকটি মিনিটই কিন্তু তারা ব্যবহার করছেন, যাতে যত দ্রুত সম্ভব এলাকাবাসীকে এক ধরনের বিভিন্ন এই গন্ধ থেকে, নানা ধরনের আবর্জনা থেকে ঝামেলা মুক্ত করা যায়। তো এই আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের কয়েকটি পয়েন্টে কিন্তু আমরা ঘুরেছি। আমরা দেখছি যে প্রত্যেক জায়গাতে কিন্তু এলাকাতে এক ধরনের সন্তোষজনক কথা তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল দয়াগঞ্জ থেকে বর্জ্য অপসারণের সবশেষ খবর। রুপল। দক্ষিণ সিটি কর্পোরেশনের দয়াগঞ্জ এলাকা থেকে বর্জ্য অপসারণের খবরাখবর জানাচ্ছিলেন মুজাহিদ শুভ। এদিকে দূষণমুক্ত রাখতে 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্যে দেশের 11টি সিটি কর্পোরেশন নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কারের কাজ করছেন। প্রশাসনের পাশাপাশি নিজ উদ্যোগে বর্জ্য পরিষ্কার করছেন সাধারণ মানুষও। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোরবানির পরপরই চট্টগ্রামের 41টি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে প্রায় 2000 কর্মী। সিটি কর্পোরেশনের নির্ধারিত 370টি স্থানের বাইরেও বিভিন্ন স্থানে পশু কোরবানি করা হয়। ওয়াগান, পেলোডার, ড্রাম, ট্রাক ও পানির ভাউচার সহ 180টি গাড়ি দিয়ে বর্জ্য অপসারণ করা হয়।
আমাদের শহরকে রাখবো দূষণমুক্ত এই স্লোগানের মধ্য দিয়ে সিলেট সিটি কর্পোরেশনে ব্যক্তি উদ্যোগেই বর্জ্য পরিষ্কার করেছেন নগরবাসী। নগরীর 27টি ওয়ার্ডে স্থান নির্ধারিত থাকলেও অধিকাংশ কোরবানি দেওয়া হয় মানুষের বাসাবাড়ির সামনেই। তবে নিজ উদ্যোগে বর্জ্য পরিষ্কার করেন তারা। বাসায় কুরবানি দিয়েছি, যা রক্ত ছিল সব আমরা সাফ করে ফেলছি। যেহেতু সিটিটা আমাদের নিজেদের সিটি কর্পোরেশন, কাজে এই শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। এদিকে বিকেলের মধ্যেই বরিশাল শহর ও আশপাশের প্রায় শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। নগরীর 30টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি নগরবাসীও এ কাজে অংশ নেন। সাবিত সারওয়ার, সময় সংবাদ। দক্ষিণের সাগরের ইলিশের সয়লাভ চাঁদপুরের মাছের মোকাম। মৌসুমের এই সময় হঠাৎ করে ইলিশ বেশি ধরা পড়ায় এখন ব্যস্ত আড়তের ব্যবসায়ীরা। প্রতিদিন 2 থেকে 2.5 মণ ইলিশ বেচাকেনা হচ্ছে। জেলার মৎস্য কর্মকর্তাদের দাবি, সরকারের জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল হয় ইলিশের উৎপাদন বেড়েছে। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই সরগরম চাঁদপুরের প্রধান মাছের আড়ত বড় স্টেশন। এখানে মূলত দক্ষিণাঞ্চলের সাগরের ইলিশ আসছে। ভোলার মনপুরা, ঢালচর, নোয়াখালীর হাতিয়া কিংবা লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার থেকে ট্রলারে ইলিশের চালান আসছে। তারপর এখান থেকে মাছের চালান যাচ্ছে দেশের বড় বড় বাজারে। ব্যবসায়ীরা জানালেন, দীর্ঘদিন ধরে মাছের আমদানি কম থাকায় ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছিল। কিন্তু মৌসুমের এই সময় ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় দারুণ খুশি সবাই। অন্য ডিস্ট্রিক্টে মাছের দর পাই না, তেমন একটা দর পাই না। চাঁদপুর শহরে মোটামুটি কিছুটা দাম আছে মাছের। ভালো পয়সা পাওয়ার জন্য হয়তো লাভের আশায় আমি মাছগুলো এনেছি। আরো মাসখানেক যদি আমাদের মাছ থাকে তো ইনশাল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ভালো হবে। উৎপাদন বাড়াতে সরকারের নানামুখী কর্মসূচির কারণে ইলিশের সরবরাহ বেড়েছে, এমন দাবি জেলার মৎস্য কর্মকর্তার। বর্তমানে চাঁদপুর সহ সারা দেশে ইলিশের যে প্রাচুর্য, সেটা মূলত সরকার কর্তৃক গৃহীত মা ইলিশ রক্ষা কার্যক্রম এবং জাটকা রক্ষা কার্যক্রমের সুফল, যার ফলে প্রচুর পরিমাণে মা ইলিশ ডিম দিতে পেরেছে এবং জাটকা রক্ষা করে সেটিকে সাগরে প্রেরণ করা সম্ভব হয়েছে। চাঁদপুরের আড়তে 1 কেজি ওজনের প্রতিমণ ইলিশ দাম উঠেছে 36,000 থেকে 40,000 টাকা, 700 থেকে 900 গ্রাম পর্যন্ত 24,000 টাকা এবং ছোট আকারে ইলিশ প্রতিমণ 16,000 টাকা দরে বিক্রি হচ্ছে। সময় সংবাদ, চাঁদপুর। ভাদ্র মাসের শেষের দিকে এসে হঠাৎ করেই তিস্তা নদীর পানি বাড়ায় আবারও শুরু হয়েছে ভাঙন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের 3টি গ্রাম ভাঙনে আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। গত 5 দিনে ভেঙে গেছে 100 মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং ধসে পড়েছে 25 মিটার এলাকা জুড়ে রিভারমেন্ট ব্লক। সে সাথে ভাঙনের হুমকির মুখে পড়েছে তৈয়ব খা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাজার সহ বিভিন্ন স্থাপনা। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট থেকে ভাটির দিকে বিদ্যানন্দ ইউনিয়নের তৈয়বখা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা তিস্তার ভাঙনের কবলে পড়েছে। এতে বুড়িরহাট, গতিয়াসাম ও তৈয়বখা এই 3টি গ্রাম ক্রমেই হারিয়ে যাচ্ছে। বিলীন হয়ে যাচ্ছে ভিটেমাটি, আবাদি জমি ও গাছপালা। ভাঙনে নিঃস্ব পরিবারগুলোর অনেকে রাস্তা সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। আমার বাড়ি ঘর সব চলে গেল, বাড়ি ঘর সব নদী ভাঙে নিয়ে গেল। অবশ্যই পানি এসে বাড়ি ঘর চৌষি ভাঙি টাঙি সব নদী গেছে, আমি কোথায় যাবো? এখন আজকেই ভাঙতে শুরু হয়েছে, আমার বাড়ির সবকিছু শেষ। আজকাই পানি, হ্যাঁ বাড়ি ঘর ভাঙি যাইতেছে বাবারে, কোথায় যাব কি করবো আমরা কিছু জানি না বাবা। ভাঙনের তীব্রতার কারণে ভিটেমাটি হারানোর পাশাপাশি তৈয়বখা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। গৃহহীন 50টি পরিবার এবং এখানকার লোক চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। এই অবস্থায় বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানালেন জেলার পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা। আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করেছি, বালি ভর্তি জিও ব্যাগ আমরা ওখানে ডাম্পিং শুরু করে এটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এতে আমরা 15 লাখ টাকার মতো আমাদের ব্যয় হইতে পারে। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, এই মৌসুমে ওই গ্রামগুলোর 2 শতাধিক পরিবার নদী ভাঙনে গৃহহীন হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। ঈদের ছুটিতে অবসর সময় কাটাতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন নগরবাসী। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁয়ে বিমান জাদুঘরে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আপনারা দেখছেন যে আমি এই মুহূর্তে আগারগাঁও যে বাংলাদেশ বিমান জাদুঘর রয়েছে সেখানে রয়েছি। এখানে সকাল থেকে
ঈদের পরদিন যে ছুটি কাটাতে মানুষ কিন্তু এখানে ঘুরতে আসছেন এবং এই জাদুঘরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মুক্তিযুদ্ধের সময়কার যে সমস্ত ঐতিহাসিক বিমান রয়েছে আমাদের দেশের ছিল, সেই বিমানগুলো কিন্তু এই জাদুঘরে রাখা হয়েছে এবং এখানে রয়েছে আপনার 21টি MiG-20 বিমান, যেগুলো মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের কাজে ব্যবহার করা হয়েছিল এবং সেগুলোই কিন্তু এখানে দর্শনার্থীদের জানবার বা দেখবার জন্য কিন্তু এখানে রাখা হয়েছে এবং দর্শনার্থীদের জন্য আরো কিছু সুযোগ সুবিধা, সেটি হচ্ছে যে যারা সচরাচর বিমানে উঠতে পারেন না বা কাছ থেকে দেখতে পারেন না, তারা কিন্তু এই বিমানবন্দরে আসলে তারা এই বিমানে বেশ কয়েকটি বিমান রাখা রয়েছে যেগুলোতে দর্শনার্থীরা উঠে তার ভেতরে পরিদর্শন করতে পারবেন এবং মুক্তিযুদ্ধের যে ঐতিহাসিক বিমান, বিশেষ করে একটু বলে রাখি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকার সময় তাকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে বিমানটি গিফট করে উপহার দিয়েছিল মুক্তিযুদ্ধের সময়, যেটি এই মুক্তিযুদ্ধের কাজেই ব্যবহার করা হয়েছিল, সেই বিমানটি এই পাশে রয়েছে। আর আপনারা দেখছেন যে দর্শনার্থীরা এখানে প্রচুর দর্শনার্থী কিন্তু ইতোমধ্যে আসা শুরু করেছে। তারা ছোট বড় সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের আনন্দ উপভোগ করতেই কিন্তু তারা এখানে এসেছে। আমরা কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলবো, তারা এই ঈদের ছুটি কিভাবে কাটাচ্ছেন বা এখানে এসে কি ধরনের বিষয়গুলো জানতে পারছেন, উপভোগ করছেন, সেই বিষয়গুলো জানার জন্য আমরা তাদের সাথে কথা বলবো। আমি এমন একজন দর্শক আমাদের সাথে রয়েছেন। আচ্ছা, আপনি তো এখানে আপনার বাচ্চা নিয়ে এসেছেন, তো এখানে কি দেখছেন বা কি জানতে পেরেছেন? এখানে অনেক ঐতিহ্যবাহী বিমান এখানে আছে যেগুলি আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল। তো আমরা অ্যাকচুয়ালি মোটামুটি যেটাই জানি আমাদের বাচ্চাদের জানা উচিত, সেজন্য দেখেছি এখানে আজকে ফার্স্ট টাইম আসলাম, খুবই ভালো লাগছে আর কি। আচ্ছা, ঈদের আনন্দ ভাগাভাগি করতেই কিন্তু মূলত এখানে আসা, আর এই ঈদ উপলক্ষেই কিন্তু মানুষ তারা জানতে পারছেন যে আমাদের মুক্তিযুদ্ধের সেই স্মৃতি বিজড়িত যেসব বিমান এখানে রয়েছেন। মোটামুটি ঈদের আনন্দ পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ইতিহাস এই জানার যে সুযোগ তারা কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন। এবং দর্শক, আপনারা দেখছেন যে ওই আমার সামনেই একটি বিমান রয়েছে, যে বিমানটিতে ছোট বড় সবাই পরিদর্শন করতে পারছেন। এখানে আমাদের যে একজন টিকিট কাউন্টার তিনি রয়েছেন, টিকিট কাউন্টারের যে কালেক্টর, তার সাথে আমরা একটু কথা বলবো যে আসলে এই বিমানটিতে কি রয়েছে। আচ্ছা, আপনি একটু বলবেন যে এখানে দর্শনার্থীরা তো আসছেন সকাল থেকে, ভিড় কেমন দেখছেন, কেমন কি পরিমাণ দর্শনার্থী এখানে আসছেন এবং তারা কি দেখতে পাচ্ছেন এখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিমান বাহিনীর উপর একটা ডকুমেন্টারি চলে, পাইলট রুমে বসা যায়, ছবি তোলা যায়, অরিজিনাল প্লেনের সাউন্ড আছে। এটা 71 সালের মুক্তিযুদ্ধের বাংলাদেশের প্রথম যুদ্ধ বিমান হিসাবে দেখে। এই বিমানটা বাংলাদেশের প্রাককালে যাত্রাকালের প্রথম বিমান। এটা এখনো ওনারা জীবিত আছে, যারা যুদ্ধ করছেন এখনো ওনারা জীবিত আছেন। তো দর্শক, যেমনটি শুনছিলেন যে সমস্ত বিমান বাংলাদেশের অভ্যুদয়ের সময় ব্যবহার করা হয়েছিল, সেই বিমানটি কিন্তু এখানে এসে দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন। তো আমাদের সাথে এখানে রয়েছেন এই বিমান জাদুঘরের যে স্কাউটন লিডার জর্দার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে এসে কিন্তু মুক্তিযুদ্ধের যে সমস্ত ঐতিহাসিক স্থাপনা বিমান, সেগুলো তারা খুব স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারছেন দর্শনার্থীরা। দিনভর এভাবেই আসছেন, আমরা আপনাদেরকে দেখাতে পারবো পরবর্তী নিউজে। তো এই ছিল মোটামুটি দর্শক আগারগাঁও বিমান জাদুঘরের সর্বশেষ অবস্থা ঈদের ছুটি কাটাতে আসা মানুষের। ঈদের দ্বিতীয় দিনে বিমান জাদুঘরের খবর জানাচ্ছিলেন হাবিবুল ইসলাম হাবিব। এদিকে সিলেটের জাফলং এলাকায় পর্যটকদের ঢল নেমেছে, সেখানে আছেন সহকর্মী আব্দুল আহাদ। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আহাদ, কেমন দেখতে পাচ্ছেন ঈদের দ্বিতীয় দিনে বিমান ভ্রমণ পিপাসুদের ভিড়?
পর্যটকের ঢল নেমেছে সিলেটের জাফলং এলাকায়। ইতিমধ্যে সারা দেশ থেকে কয়েক হাজার পর্যটক এসে ভিড় করেছেন জাফলং এর এই জিরো পয়েন্টে। আসলে এই জাফলং এর সব সৌন্দর্য মিশে গেছে এই জিরো পয়েন্টে। এখানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা এবং ভারতের যে মেঘালয় পাহাড় এবং সেই সবুজ পাহাড়ের ফাঁকে ফাঁকে যে কালো পাথরগুলো বেরিয়ে এসেছে এবং এই যে এখানের যে পিয়াই নদী, এই পিয়াই নদীর স্বচ্ছ পানি এবং এই পানির মধ্যে যে পাথরগুলো দেখা যাচ্ছে, এই সবগুলো দেখে আসলে এই পর্যটকরা তাদের সময় পার করছেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, তো আসলে এই পর্যটক যারা এখানে এসেছেন তারা সবাই মূলত এই যে পিয়াই নদী, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ভারত থেকে যে নদীটা বেরিয়ে এসেছে, আমরা যেখানে আছি এখান থেকে মাত্র 10 হাত দূরে আসলে ভারতের সীমানা এবং এই 10 হাত পরেই হলো এই বাংলাদেশের সীমানা। এমন একটি জায়গায় আমরা আছি এবং এই জিরো পয়েন্টে আপনারা এই নদীতে যেমনটি দেখতে পাচ্ছেন যে ভারতীয় যে খাসিয়া যারা আছে তারা ওখানে বড়শি দিয়ে তারা বড়শি দিয়ে তারা নদী থেকে মাছ চাষ করছে এবং পর্যটক যারা দেখতে পাচ্ছেন যে পর্যটকরা আসলে অনেকটা আনন্দে তারা তাদের সময়গুলো পার করছেন। আমি কথা বলবো পর্যটকদের সাথে। ভাই, তুমি কোন জায়গা থেকে এসেছো আর কি রকম লাগছে একটু বলো। আরে আমি চতুর্থ থেকে এসেছি, একটু ভালো লাগে এখানে এসে। কি ভালো লাগছে? এত বেড়াইতেছি, অনেক কিছু করতেছি, একটু ভালো লাগে। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনলেন যে যারা এখানে দর্শক যারা আসছেন তারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং তারা অনেকটা আনন্দ চিত্তেই তাদের সময়টি তারা পার করছেন। তো আরেকটি বিষয় আপনাদের আমি বলে রাখি যে এই জিরো পয়েন্ট এলাকাটি অনেকটা হচ্ছে আসলে একটা ঝুঁকিপূর্ণ এলাকা। এই নদীটা ঝুঁকিপূর্ণ, এখানে অনেক লোক অনেক সময় তলিয়ে যায়। আমরা কথা বলবো আরেকজনের সাথে। দিদি, আপনি এসেছেন? আমরা নতুন আসছি, বলতে পারবো না এই সম্বন্ধে, কিছু বলতে পারবো না। কেমন লাগছে এই জায়গা? খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। কি ভালো লাগছে? এই যে দেখলাম পানি, এত সুন্দর জায়গা, ঝর্ণা, পাহাড়। আচ্ছা ভাই, আপনার এই জায়গায় আসতে গিয়ে কি আপনাদের ভোগান্তিটা কি হয়েছে? না, এমনিতে যে যোগাযোগ অবস্থা আর একটু উন্নয়ন হলে পরে আরো ভালো হতো। রাস্তাঘাট যদি আরো হতো, অনেকে ভাঙা এবং যে যেসব সমস্যা রয়েছে এগুলো যদি যোগাযোগ অবস্থা আরো ভালো হলে পরে মানুষ আরো পর্যটক আরো বেশি বাড়তো এবং এখানে আরো মানুষ আসতো। কিন্তু আমরা এখন এখানে আসতে হয়তো একটু কষ্ট হলেও এখানে এসে দেখে আমাদের আরো ভালো লাগছে। এরকম হয়তো আমাদের যেসব পর্যটন এলাকা আছে সেখানে যদি মানুষের যোগাযোগ অবস্থা ভালো করতে পারে সরকার, তাহলে পরে আমাদের দেশের যেমন সাধারণ মানুষ এসে এখানে দর্শনার্থী হিসেবে আসতে পারবে। আচ্ছা, তুমি কোন জায়গা থেকে এসেছো আর কেমন লাগছে বলো? আমি ঢাকা থেকে এসেছি, খুবই ভালো লাগছে, কিন্তু আসার সময় রাস্তাটা ভালো ছিল না। যদি আরেকটু ভালো হয়, আরেকটু এসে আরো মজা লাগবে। এই জায়গার কেমন লাগছে তোমার? ভিউটা খুবই জোস, আসছি, মজা লাগছে, এইটুকুই। ধন্যবাদ। আসলে দর্শক, আমরা যেমনটি শুনলেন যে পর্যটকরা আসার পথে অনেকটা ভোগান্তির শিকার হয়েছেন, কারণ আপনারা জানেন যে সিলেট থেকে জাফলং এর যে রাস্তাটা, এই রাস্তাটি অনেকটি খানাখন্দে ভরা এবং এত খারাপ রাস্তা হয়তো বাংলাদেশের মধ্যে এমন রাস্তা আছে কিনা এমনটি হয়তো বলা মুশকিল। যদিও যে প্রতি বছরে ঈদের আগে সড়ক বিভাগের পক্ষ থেকে বলা হয় যে রাস্তাটা তারা ঈদের আগে সংস্কার করবেন, তবে এমনটি তারা করেন না। আমি সবশেষ যেমনটি আপনাদের বলবো যে এই পর্যটকদের কেন্দ্র করে এখানে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই যে ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর আসলে ক্রেতা যারা আছেন, এই ক্রেতা সবাই হলো পর্যটক এবং ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এই মৌসুমে তাদের ব্যবসা অনেকটা বেড়ে গেছে। আসলে বিগত কয়েক মাসে তাদের কোনো ব্যবসা হয়নি, হয়তো এই কয়েকদিনে তাদের যে ক্ষতিটা হয়েছিল সেই ক্ষতিটা এই কয়েকদিনে তারা পুষিয়ে নেবেন, এমনটা আমাদেরকে বলছেন রূপল। সিলেটের জাফলং এলাকা থেকে পর্যটকদের খবর জানাচ্ছিলেন আব্দুল আহাদ। আবারও জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলো। সারা দেশ থেকে চামড়া ঢুকছে হাজারীবাগ ও পোস্তা এলাকায়। প্রথম দিনে পর্যাপ্ত চামড়া সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা। লবণের দাম বেড়ে যাওয়ায় সংরক্ষণ নিয়ে বিপত্তি। প্রথম দিনে অনেকটাই রাজধানীর বর্জ্য অপসারণ। কাজ চলছে দ্বিতীয় দিনেও। 48 ঘন্টার মধ্যে পুরো পরিষ্কারের আশ্বাস 2 মেয়রের। মাছ বেশি ধরা পড়ায় ইলিশে 6 লাভ চাঁদপুরের মাছের আড়ত। ব্যস্ত ব্যবসায়ীরা। জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল হয় বেড়েছে উৎপাদন, দাবি মৎস্য কর্মকর্তার। এবং ঈদের দ্বিতীয় দিনে জমজমাট রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। কক্সবাজার, সিলেট সহ সারা দেশে পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ঢল।
এই ছিল সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।